চিনিস আমাকে রতন বসাক, উঠে রেখে দেবো সারা। আমি চ্যালেঞ্জ করছি যে তোমরা যারা আতেল আতেল বলছি এই কারণে, তোমাদের ভাষায় আমি অভিনয় করতে পারি না। আমি চ্যালেঞ্জ করছি, আমাকে একটা কমেডি রোল দাও, যে কোনো কমেডিয়ানের থেকে বেটার যদি না করি। কেন রে দাদা, আজ আমাকে এইভাবে কষ্ট দিবি বললে? বল না দাদা। হ্যাঁ করেছি, মানে আমি কাজ ভিক্ষে করেছি। আমি সৃজিত মুখার্জিকে বলেছি আপনার ছবিতে একটা এমন কোনো চরিত্র দিন যে চরিত্রটা একদম আমার চরিত্রের বাইরে। বলো হ্যাঁ করাবো, আমি বলেছি করাবো, করাবেন। খাদানে আমি একটা খুব বড় পাঠ করছি, দুর্দান্ত পাঠ। তুফান রিলিজ করছে এবং সেখানে শাকিব খান আছেন, তো এবং ছবিটা মার কাটানি হিট হবে। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। সুন্দরী মেয়েদের দিকে তাকানোটাই আমার কাজ, আর আমার ভীষণ ভালো লাগে সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে থাকতে। কেননা কোনো সুন্দরী মেয়ে আমার দিকে তাকায় না, আমার কাছে আসে না, আমার ভালোবাসে না। এই জন্য তো জোর করে ধরে নিয়ে যেতে হয় ঘরের ভেতর। আমার এখানে বসে আজকে কিন্তু সত্যি ভীষণ ভয় করছে। আমার রীতিমতন হাত। শুধু তুমি নাও, আমার জীবনে গত প্রায় 32-33 বছর ধরে আমাকে দেখে কোটি 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 ছেলে মেয়ে, সম্ভবত তার মধ্যে তোমার মাও আছে, আমার নাম করে পড়াশোনা করেছে, আমার নাম করে ঘুমোতে গেছে, আমার নাম করে খাওয়া দাওয়া করেছে। গব্বর সিং বলেছিল যে 50-50 कोस दूर गांव में जब कोई बच्चा रात को रोता है तब उसकी माँ कहते बच्चे सो जा नहीं तो गब्बर सिंह आ जाए। যে আপনার ডেটটা যখন আমরা পেয়েছি যে আজকে আপনার সাথে একটা ইন্টারভিউ হবে, আমি তো নিজেকে প্রিপেয়ার করেছি, না ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই, এরকম হয়। উনি একদমই এরকম নয়, এই ভেবে নিজেকে বুঝিয়ে আজকে আমি এখানে নিয়ে। বিশ্বাস করো মিষ্টি, বিশ্বাস করো আমি খুব মিষ্টি, আমি যে কোনো হিরোর থেকেও বেশি মিষ্টি, ভীষণ মিষ্টি, খুব বিশ্বাস করছি। হ্যাঁ, যতই বন্ধুত্বপূর্ণ আলোচনা হোক না কেন, দাদা বলে ডাকি না কেন, আমি কিন্তু এখনো ক্যাবলাই লাগবে। আরেকটা কথা বলে দিই, দাদা কিন্তু আমার ডাক নাম, হ্যাঁ দাদা বলে কিন্তু কোনো পার পাওয়ার জায়গা নেই। করার এবং আড্ডাটা শুরু করার চেষ্টা করেছো আমি জানি, কিন্তু আমার এখনো হাত পাটা ভীষণ কাঁপছে, আমি ভীত, আমি সন্ত্রস্ত। তো আমরা সোনার কেল্লায় শুনেছি জয়টায়ের মুখ থেকে দুর্ধর্ষ দুশ্মন, আমি জানি না ওনার নামে টলিপাড়ায় ঠিক কতগুলো অন স্ক্রিন মহিলাদের উপর অত্যাচার, খুন, ডাকাতি, রাহাজানি। আমার আঙুলের কর কমে যাবে কিন্তু ওনার কেস কমবে না। সেই কুখ্যাত খলনায়ক আজ আমাদের সাথে, আমাদের ক্যামেরায়। নমস্কার, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি। উনি বলেছেন অন স্ক্রিন, অফ স্ক্রিনে যদি এর একটা এইটুকু করতাম তাহলে অলরেডি আমি শ্রীগড়ে। তো অন স্ক্রিন সত্যি কথা বলতে এগুলো করে দেখাই আমি। যারা অফ স্ক্রিন করে তারা কেমন, যারা অফ স্ক্রিন করে তারা কিভাবে করে, তারা কে কিভাবে কোথায় বিচরণ করে, সেই চরিত্রগুলো তুলে নিয়ে আসেন আমাদের লেখকরা, আর আমাকে বলেন সেটার ছবি আঁকতে। আমি শিল্পী, আমি তার ছবি আঁকি। এটা করতে করতে আমি একটা কিংবদন্তি ভয়ের মানুষ হয়ে গেছি। যখন মানে ভিসিআর ছিল, এখনকার দিনে এইসব ওটিটি চ্যানেল বা ইত্যাদি আসেনি, সেই ভিসিআরে ওই রিমোট টিপে সেখানে ছবি আটকানো হতো, আটকে ক্যামেরা দিয়ে তার ছবি তোলা হতো, তার প্রিন্ট আউট বার করা হতো। সেই প্রিন্ট আউট বার করে বড় করে সেটাকে নিয়ে বলতে খাবি আমার দিকে হা করেছে, এরকম অনেক বহু অভিজ্ঞতা। আমি তোমার দিকে তাকাতেও পাচ্ছি না, তুমি শুধু আমার দিকে তাকিও না। আমি মিষ্টি করে তাকাও না, একবার তাকাও, মিষ্টি করে তাকাও না, এত ভয়ের মানুষ আমি নই। বিশ্বাস করো, আমি একটা অফার দিয়েছিলাম হিরোইনদের যে দেখো এই যে তোমাকে ধরে নিয়ে আমরা যাই, নিয়ে ঘরের ভেতর ঢুকি, কোথায় নিয়ে যাই মারুতি ভ্যানে করে কেউ জানতে পারে না, মুখ টিপে ধরে নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে ঘরের ভেতর ঢুকাই। কথা বলছি, এই যে আমরা সেই আগেকার দিনে দেখতাম না মারুতির ওই ভ্যানটা করে, যেগুলো আমরা মুড়ির টিন বলে এখন হাসাহাসি করি, ওইটার আশা মানেই হচ্ছে কিডন্যাপারের গাড়ি। হ্যাঁ
তুলতে সুবিধা হতো না, সাট করে খুলে যেত, ধরে এরকম ফেলে দেওয়া যেত ভেতরটায় মুখটি। হ্যাঁ, এমনি গাড়িতে দরজা খুলে ঢোকা এটা না, সাট সাট ঢুকে যাওয়া যেত আর কি। তো ওই মারুতি ভ্যানটা একদম আইডিয়াল ফর কিডন্যাপিং। তো নিয়ে চলে গেলাম, কোথায় চলে গেলাম ভগবানের বাবা যায় না, নিয়ে দরজা বন্ধ করলাম, দিয়ে মাটিতে ফেললাম, একটু র্যালিশ ফ্যালিশ করলাম করে এবার তাকে ধরতে যাব, ধরিনি, কিন্তু ধরেছি কি ধরিনি। এই হিরোগুলো একটা বাইক দিয়ে ঢুকলো ভেঙে, দরজা ভেঙে, একটা গাড়ি দিয়ে ভেঙে ঢুকলো, অথবা নিজে পুরো সুপারম্যানের মতো হাত পা দিয়ে ভেঙে ঢুকলো, ঢুকে মারতে 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 যতক্ষণ না হয়ে যাবো ততক্ষণ খেলা। এরে ভাই 2 মিনিট টাইম তার আগে দিই, হিরোইনটাকে ধরি প্রিপারেশনের জন্য। তো আমরা এইটা করতে গিয়ে, এই যে মার খাওয়া, এই যে তুলে নিয়ে যাওয়া, হিরোইনকে বললাম চলো একটু বেরিয়ে আসি, স্বাভাবিক আমাদেরও তো ইচ্ছা হয়, মনে হয় যাই তোমার সঙ্গে একটু কফি খাই, তোমার সঙ্গে ফুচকা খাই, তোমার সঙ্গে সিনেমা দেখি, একটু ঘুরি, হ্যাঁ একটু তোমার মতো মানে আমাদের শ্রদ্ধেয় প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা ধরলাম, ধরে একটুখানি নাচ গান করলাম। হ্যাঁ, চিরদিনই ভীষণ ইচ্ছে করে, তো এগুলো তো পাই না, তো সেই জন্য আমরা তুলে নিয়ে যেতে বাধ্য হই। তার মানে খলনায়ক করে দুঃখ আছে কিন্তু 100%। এই কি নলে কেন খল নায়ক, খল কেন হলো? খলটা করার জন্য দায়ী একমাত্র হিরোরা। আমার একটা কথা বলো, যে এতদিন ধরে তুমি কতজন হিরোকে কেলিয়ে এসছো? একদম মানে আগেকার দিনে তবু হতো, আগেকার দিনে তবু বুম্বাদা, আমাদের চিরঞ্জিত দা বা তাপস পাল, অভিষেক চ্যাটার্জি মারা গেছেন, তো এইসব ক্ষেত্রেও তবু তারা 2-4টে মার খেয়েছে, তারা খেত। তো এখন এই দেবজিৎ, মিঠুন চক্রবর্তী, ইভেন সোহম, অঙ্কুশ, বিশ্বাস করো এরা একটাও মার খায় না। মারামারি শুরু হবে, মারতে শুরু করবে, মারতে 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 মারতে, আমাকে একটা মারতে দে ভাই, আমারও তো 2-4টে ফ্যান আছে, আমাদের ফ্যান আছে। এবার গিয়ে ফাইট মাস্টার জুডো রহমত থেকে শুরু করে, রকি রাজিস থেকে শুরু করে, মাস্টার জি क्या हो रहा है, एक तो मार, एक लात, एक घुसा, कुछ तो मारे हम। और नहीं, वो हीरो ने मना क्यों, अरे एक मारने दो यार, একটা মারতে দেয় না। শুধু তাই নয়, ইভেন ডায়লগ, আমি যদি কোনো হিরোকে কোনো ভারী ডায়লগ বলে দিই, যে বলবে, এত বিশ্বাস করো একদম নিজের চোখে দেখা, আমি এক্ষুনি বলে দিচ্ছি, হিরো বলবে এই ডায়লগটা, এত ভারী ডায়লগ হিরো বলছে, ভিলেন বলবে কেন? এবার যে লিখেছে তাকে ডাকলো, খুব নামকরা লেখক, ডিরেক্টর খুব নামকরা, ডাকলো, ডেকে বসলো, দাদা এই ভিলেন যদি মানে নাম করে বলে, সুমিত যদি এই ডায়লগটা বলে, দাদা আমার ইমেজে কিন্তু একটু চাপ পড়ে গেছে, এরপরে একটা সলিড ডায়লগ, মানে শুধু মারবে তাই না, ডায়লগ দিয়েও ডায়লগকে মারবে। একটা এটা উদাহরণটা দিচ্ছি, যেটা ঘটেছে সেটা হচ্ছে যে একটা ডায়লগ, সিনেমাটা লোকে বুঝতে পারবে, সিনেমার নাম বলতে চাইছি না, মানে সেটা কি রিসেন্ট না, আগে এখনো ঘটে। তো সেই সিনেমাটায় মানে দৃশ্যে যেটা গল্প আছে, তাতে আমাদের দলের 2জনকে মেরে দেওয়া হয়েছে, তো আমার উপরে দায়িত্ব পড়েছে এটার বদলা নেওয়ার। তো আমি অনেকগুলো মুষ্টান্ডা যেমন হয় 5-6 জন ছুরি চাকু বোমা পিস্তল নিয়ে যাচ্ছে, ওই মার মার মার। তো হঠাৎ হিরো, বম্বের হিরো কিন্তু দামি হিরো, সাদা প্যান্ট সাদা জামা করে দাঁড়িয়ে আছে, তো আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমার ডায়লগ ভারী ডায়লগ, এই ডায়লগটা বলার পরেই ঘটনাটা ঘটেছে এবং সে ওই ডায়লগটা বলেছে, তারপর আমার ডায়লগ বলেছে, চিনিস আমাকে রতন বসাক, পুঁতে রেখে দেবো সালা, এই ওরা আমাদের দলের 2জনকে মেরেছে, আমরা ওদের 20 জনকে মারবো, তবে সালা বদলা না হবে, এই তুই 7 দিনের মধ্যে 7 দিন পর ফুটে যাবি, ফট সালা এখান থেকে, নলে জ্যান্ত চালিয়ে দেবো সালা, ফট। বললাম, হিরোর হলো গুসা, এত তেজি ডায়লগ বলেছে, এটা তো হবে না ভাই। হিরো এরপরে যে ডায়লগটা সেট করলো, ওই ডায়লগটা একদম মানে পরিষ্কার বাংলা ভাষায় কেলিয়ে শুয়ে পড়বে। কি বলছে হিরো, এই রতন বসাক, আমাকে গুন্ডামি শেখাস না,
আমার যেখানে জন্ম সেখানে দাইমা নাই কেটে হাতে পেটো ধরিয়ে দেয়, ওটা মাস্তানির আতুর ঘর। তুই যদি বাঁচতে চাস তুই সারা ফোট এখান থেকে, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। থাকলো আমার ডায়লগটা, সলিড ডায়লগ, সব হিরোদের মুখে। যত সলিড ডায়লগ হিরোদের মুখে, যত সুন্দরী হিরোইন হিরোর মুখে মাথা, হিরোদের জড়িয়ে ধরা। আর যত মার, যত গালাগালি, যত খারাপ ডায়লগ, যত অপমান, সব ভিলেনদের। কপাল ভাই, এ ঠাকুর সামনের জীবনে দেখে নিও প্লিজ। আমাকে একটা কথা বল, এই যে তোমার একটু কটা চোখ, একটু না অনেকটাই আর কি, যেটার জন্য কটা চোখই আমার ভাই, কটা চোখ, তো সেইটা কি তোমাকে হেল্প করেছে? এটাই তো করেছে রে ভাই, এটাই তো ইউএসপি আমার। এরপরে বাকিটা, এটা তো দোকান। চোখটা অভিনেতা হবার ইচ্ছে বা নেশা কবে থেকে শুরু, মানে কবে থেকে তোমার মনে হয়েছে? 6 বছর বয়স থেকে। 6 বছর 6 বছর বয়স, মানে যখন আমরা ঠিক মতন কথা বলতে পারি। একদম 6 বছর বয়স ফার্স্ট গ্রুপ থিয়েটারে ঢুকেছি আমার এলাকার হোমাগ্নি নাট্যগোষ্ঠী, নেই এখন আর গ্রুপটা। ওই গ্রুপে প্রথম একটা চাইল্ড আর্টিস্টের দরকার পড়লো, তো আমিও নাচতে নাচতে গেলাম, খুব ভালো পাঠ করলাম। আমি জানি তুমি অমিতাভ বচ্চনের ভীষণ ভালো মিমিক্রি করো, দুটো লাইন একটু শোনো। অমিতাভ বচ্চনের মিমিক্রি আসলে কি হতো তখনকার দিনে, আমরা বন্ধুরা দল বেঁধে যেতাম ওপেনিং শো দেখতে, আর 90 পয়সার টিকিটে দেখতাম। তো ওইটা নিতাম, নিয়ে সিনেমাটা দেখতাম, দেখে বেরোনোর পর আমার বন্ধুরা সব চেপে ধরতো যে আজকে কোন ডায়লগটা, মানে যত অমিতাভ বচ্চনের সিনেমা হোক আমি একটা ডায়লগ ওই পর্দা থেকে মুখস্থ করে বেরিয়ে বলতাম। এবং সেটা সত্যি কথা বলতে একবার শুনে বলতাম। আমাকে চিরঞ্জিত চক্রবর্তী কান্দরি, কারণ গুরু তার আমার, তো তিনি আমাকে কম্পিউটার বলতেন। তো একটা আমি মিমিক্রি দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। সেটা হচ্ছে তিনি একটা ছবি করেছিলেন অগ্নিপথ। साला वक्त नहीं है मेरे पास, मालूम, वक्त नहीं है। 6 बजे मेरे साथ मौत के साथ अपॉइंटमेंट है, मालूम, मौत के साथ। और तुम साला विजय दीनानाथ चौहान को डरता है, विजय दीनानाथ चौहान, समझे तुम? हाँ, मां सुहासिनी चौहान, বাপ দীনানাথ চৌহান। তো এই যে প্রত্যেকটা দেখো, নিচটা দেখো, তুমি করতে যাও তোমার গলায় লাগবে, হ্যাঁ রাইট, একদমই লাগবে। তো এইটা ধরে 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 বসাতে হয়, এটা একটা প্র্যাকটিস, ধরে ধরে বসাতে। ছোটবেলায় একটু ফিরে যাই, তোমার ছোটবেলায় স্কুল লাইফে তোমার ডাকনাম কি ছিল? স্কুল লাইফে না, পাড়ায় ডাকনাম ছিল মিতু, সুমিত মিতু। আচ্ছা, তুমি তো খলনায়ক তো অন স্ক্রিন, তো এবার অফ স্ক্রিনে কি কোনোদিন এরকম হয়েছে পাঞ্চিং? একদম ছেলেবেলা থেকে, আমার জন্ম থেকে শুধু মারামারি 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 মারামারি, একদম গিয়ে কলেজে পুরো মারামারি। কলেজ আমরা এরকম হয়েছে 40 জন মিলে এখানে আমাদের যাদবপুরে একটা জায়গায় ক্রিকেট খেলতে গেছি, আমাদের ঘিরে নিয়েছে প্রায় 70-80টা ছেলে, ওখানে ভেতরে ক্রিকেট নিয়ে মারামারি হচ্ছে, মেরে ওরা 70 জন হসপিটালাইজড, আমরা 40 জন হসপিটালাইজড। শুধু মারামারি ছাড়া আমার জীবনে কিছু ছিল না, মানে ছেলেবেলা থেকে মারামারি ছাড়া কিছু ছিল না। আমরা সিনেমা দেখতে যেতাম, গিয়ে কোথাও না মারামারি হবেই, লোকাল ছেলেদের সঙ্গে মারামারি হবে, 15-16টা যাবো, মারামারি করব, হাত পা ভেঙে মাথা ফাটিয়ে বাড়ি ফিরবো, এসে যেটা হবে কোনো চিকিৎসা নয়, ফের মায়ের হাতে কেলানি খাবো। তুমি যেটা বলছিলে মারামারির কথাটা, তো এখন তো কমার্শিয়াল ফিল্ম সত্যি বলতে কি অনেক কমে গেছে, এখন আর্ট ফিল্ম, এই ধরনের ফিল্মে মানুষ একটু বেশি দেখছেন এবং সেটাই হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি কোথাও খলনায়কদের ভাগ্যের সাথেই মারামারি করতে হচ্ছে? একটু ভারী হয়ে গেল। আচ্ছা, খুব সত্যি কথা বলো তো, এখন বর্তমানে বাংলা ছবির বাজার কেমন? বাজার বলতে গেলে তো কমার্শিয়াল ফিল্ম, বাংলা ছবি কেমন চলছে, তথাকথিত আর্ট ফিল্ম কেমন চলছে? হলে কটা লোক যায়, কটা টিকিট বিক্রি হয়, প্রডিউসারের যে টাকাটা
তিনি ইনভেস্ট করেন তার কটা টাকা ফেরত আসে? আমি তোমার সেই প্রশ্নের উত্তরটা দিই। সেটা হচ্ছে যে আজকে এই যে কমার্শিয়াল ছবি আমরা টানা করে গেছি, ধরে নাও এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট, যুদ্ধ, হিরো, কাতো, মন মানে না, মন যে করে উড়ু উড়ু, এনা তেনা, তারপরে বিন্দাস, দেবজিৎ, এই যে টোটাল কমার্শিয়াল, টোটাল অ্যাকশন, যেগুলো মানুষ, শোনো, মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে আনন্দ করতে যাচ্ছে, তার ইচ্ছে পূরণ দেখতে যাচ্ছে, ইচ্ছে পূরণ দেখবে, দেখে আনন্দ করে হেসে বাড়ি ফিরবে, তাতে তাতে আজগুবি থাক, কিন্তু ইচ্ছে পূরণ আছে মানুষের, ইচ্ছে পূরণ। একটা ছেলে প্রায় 20 জনকে মেরে শুয়ে দিচ্ছে, এটা বাস্তবে অসম্ভব, কিন্তু ওইটা দেখে তার মনের ভেতর থেকে আসছে সালাম আমি ওইটা। তো এই যে ইচ্ছে পূরণটা, এবার তুমি টিকিট কেটে সিনেমা দেখতে গিয়ে দেখছো একটা লোক চাকরি করে, কেরানির চাকরি করে, তার বাড়িতে 3টে ছেলে মেয়ে, 3 দিকে গেছে, হ্যাঁ, তার মেয়ের বিয়ে দেওয়ার ইয়ে নেই, ভাড়া বাড়িতে থাকে, তার একটা অসুবিধা হয়েছিল যার ফলে প্রভিডেন্ট ফান্ডের টাকা একটুখানি ছিল চলে গেছে, বা প্রাইভেট ফার্মে চাকরি করে, খেতে খাওয়ার নেই, নুন আনতে পান্তা ফুরোয়, এইটা নিয়ে চলছে। তারপরে মেয়ের একটা অসুবিধা, ছেলের একটা অসুবিধা, মেয়ের টোটাল বাস্তবের পচা একদম গিনগিনে বস্তির একটা গল্প, সেইটা লোকে দেখে বলে উফ বাবা এটা তো চলছে ভাই, রাস্তায় বেরোলে দেখতে। তো এইটা দেখে কি লোকের ভালো লাগবে? এইটা দেখে কি চলবে? তো বাংলা ছবিটা কোথায় গেল? তথাকথিত আর্ট ফিল্ম করতে গিয়ে এই আতেল ডিরেক্টরগুলো যে এলো, এই আতেল ডিরেক্টর ভাই আমাকে নিতে হবে না, আমাকে নেয় না, নেওয়ার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি যে তোমরা যারা আতেল বলছি এই কারণে, তোমাদের ভাষায় আমি অভিনয় করতে পারি না, আমি চ্যালেঞ্জ করছি আমাকে একটা কমেডি রোল দাও, যে কোনো কমেডিয়ানের থেকে বেটার যদি না করি তাহলে আমি অভিনয় ছেড়ে দেবো। একটা মেয়ের অভিনয় করে দেখো, তোমরা আমাকে ভিলেনের পার্টে দেখেছো, আমি অভিনয় করতে পারি না, তোমাদের আর্ট ফিল্মে অভিনয় করতে পারি না, আমি ভিলেনের মতো ফেস। আরে ভাই তাহলে কিসের ডিরেক্টর তুমি? তাহলে তুমি কিসের ডিরেক্টর? তুমি যদি আমাকে সেই মেক ওভারটা করে আমাকে দিয়ে সেই চরিত্রটা না করাতে পারো, তাহলে তুমি কিসের ডিরেক্টর? আমাকে করাও, করিয়ে দেখাও। চরিত্রকে বার করে নেওয়ার 80%। আর তুমি দেখো যে চরিত্রটা আমায় দিচ্ছি ফ্লোর থেকে বার করে দিও, তোমার চাহিদা মতো অভিনয়টা যদি আমি করতে না পারি, তুমি কোন চরিত্রটা করতে বলছো আমাকে দাও না, আমি সেই চরিত্র শুধু ভিলেন ছাড়া জিনিস আমাকে এটা ছাড়াও করতে পারি। দেখবে আমি এই জাস্ট কথা বলতে বলতে, এরকমভাবে এই কথা বলতে বলতে উইদিন আ সেকেন্ড কোনো রকম কোনো প্রস্তুতি ছাড়া, দেখবে এ দেখো দাদা তোর মনে পড়ে তুই আমাকে কত ভালোবাসতিস, আমাকে কেউ বকলে তুই তারপরে রাগ করতিস, আমাকে কেউ মারলে তুই তার সঙ্গে ঝগড়া করতিস, টিফিনের পয়সা বাঁচিয়ে তুই আমার জন্য কতদিন খেলনা খাবার কিনে এনেছিস দাদা। কেন রে দাদা আজ আমাকে এইভাবে কষ্ট দিবি বল না দাদা? হ্যাঁ দাদা, তোর মনে আছে মা আমার নাম রেখেছিল সতী, মা আমার নাম রেখেছিল দুর্গা, তুই আমার সেই নামটা পাল্টে রাখলি সতী। কেন দাদা বল, আজ আমাকে এইভাবে কেন কষ্ট দিলি দাদা বল? মা গো মা, আমি এখানে একটা ছোট কথা বলি, দু চোখে জল। আমি জানি না অভিনয়ের কি অদ্ভুত ক্ষমতা। আমি 1 সেকেন্ডের জন্য নিজের চোখে জল চলে এসেছিল, আমি 1 সেকেন্ডের জন্য নিজে ভাবছিলাম আমি সত্যিই দাদা, তুমি সত্যিই আমার বোন, মানে কিছু বলার নেই। কিন্তু এই যে অভিনয়টা আমরা এই মুহূর্তে দেখলাম, ইনস্ট্যান্ট তুমি এটা করলে, এই জিনিসটাকে কি অন্য কোনো ভাবে ব্যবহার করা যেত না? অন্য কোনো ভাবে বলতে অন্য কোনো পজিটিভ রোল দেয়নি তো, দিল না তো। আমি করেছিলাম একটা ছবিটা চললো না, শ্রদ্ধেয় ডিরেক্টর স্বপন সাহা করেছিলেন রাজকুমার বলে একটা ছবি, সেই ছবিটা আমি প্রসেনজিতের পালিত বাবার রোল করেছিলাম রাজকুমার। সেই ছবিটায় প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বাবার কষ্ট, একটা বাবার যন্ত্রণা, প্রসেনজিতের বাবা সেই মেকআপ করিয়েছিলেন আমাকে স্বপন সাহা। তো সেইখানে আমি সেই চরিত্রটা করেছিলাম, অসাধারণ, খুব সুন্দর ছবি। প্রসেনজিৎ আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে একটাই কথা বলেছিল, তোকে ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারলো না। দাদা তুমিও তো ইচ্ছে করলে পারো, তুমি কি পারো না?
তুমি কি চেষ্টা করলে পারো না? তোমার কাছে তো সবসময় স্ক্রিপ্ট আসে, হ্যাঁ তোমার কাছে তো স্ক্রিপ্ট আসে, তুমি বলতে পারো না এটা সুমিত করবে? আমি বলছি করো না দাদা। হয়নি, যে কোনো কারণে হোক হয়নি। তুমি আর অন্য কোনো ভাবে, মানে এখন তো আমরা জানি যেরকম ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে অ্যাপ্রোচ করতে হয় নানা রকম ভাবে। হ্যাঁ করেছি, মানে আমি কাজ ভিক্ষে করেছি। আমি সৃজিত মুখার্জিকে বলেছি আপনার ছবিতে একটা এমন কোনো চরিত্র দিন যে চরিত্রটা একদম আমার চরিত্রের বাইরে, বলো হ্যাঁ করাবো। আমাকে বলেছেন করাবো, করাবেন। কৌশিক গাঙ্গুলিকে আমি অন্তত 200 বার বলেছি। রিসেন্ট মির্জা ছবিতে আমি তার সঙ্গে অভিনয় করলাম, তিনি আমার তার সঙ্গেই আমার অ্যাক্টিংটা ছিল। তিনি দেখে বললেন কি ভালো পাঠ করলি। আমি তোমার ক্যামেরার সামনে হবে না, তুমি তো আর দেবে না শুনে ভালো অ্যাক্টিং দেখে লাভ কি? এইটুকু একটা চরিত্র আমাকে দিয়েছে তোমার সঙ্গে, তুমি দেখলে আমার ওইটুকু পারফরমেন্স তুমি দেখলে তোমার সামনে চোখের সামনে, তুমি তো আমার পারফরমেন্স দেখবে না, আর তুমি তো তোমার ছবিতে সেইভাবে ইউজ করবে না। বলে না না শুনতে আমি করবো। আমি শুনেছি তুই স্টেজের, বোম্বা আমাকে বলেছে তুই স্টেজের বিরাট, স্টেজের কিং, স্টেজের ডন, তুই হেভি। স্টেজটা ডেফিনেটলি আমি আজকে 36, 37, 38 বছর ধরে আমি স্টেজ করে আসছি, প্রায় 7000 নাইট স্টেজ করেছে। স্টেজ করা বোম্বাদার সঙ্গে বহু 15 বছর ধরে স্টেজ করেছি। তো সেটা না, কথাটা হচ্ছে যে আমার সেই চরিত্রটা পাওয়া। আজকে যে আপেল সিনেমাগুলো হচ্ছে, সেই সিনেমাগুলো দেখতে আদৌ দর্শকরা পছন্দ করছে কি? আজকে আমি বলে দিচ্ছি 1 কোটি টাকার ছবি হয়, 2 লাখ টাকা ফেরত হয় না। 2 লাখ টাকা বিলিং হয়ে প্রডিউসারের পকেটে আসে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। এবং সেটা 100 ছবি, এবং প্রত্যেকটা তথাকথিত আর্ট ছবি। কি হবে জীবন ভিত্তিক ছবি করে? ভাই কমার্শিয়াল ছবি করো না, তার মধ্যেই জীবনকে দেখাও না, জীবন দেখায় না। আবার তো কমার্শিয়াল ফিল্ম আসছে, তো বুমেরাং আসছে ঈদের, খাদান আসছে দেবের, তো খাদানে আমি একটা খুব বড় পাঠ করছি, দুর্দান্ত পাঠ। দেবকে অনেক দেব অ্যাকচুয়ালি দেব যখন শুরুতে এসেছিল, একদম প্রথম যখন বম্বেতে এলো, তখন অগ্নিশপথ বলে একটা ছবি করেছিলাম, আমি মেন ভিলেন করেছিলাম, তাতে আমি বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেখানে 9 জনের মধ্যে থেকে। দেব তাতে হিরো ছিল। অ্যাকচুয়ালি জিতের করার কথা ছিল প্রথমে, জিত 3-4 বার ডিরেক্টরকে জোড়ানোর পর নতুন ছেলেকে নেওয়া হয়েছিল বম্বে থেকে নিয়ে এসে। ও তখন আব্বাস মাস্তানের সঙ্গে 9 নম্বর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতো, ও বম্বেতে থাকতো। তো তখন থেকে দেব আমার আশা করি ভুলে যায়নি। আমি দেবের কিছুটা হলো মেন্টর ছিলাম, আমি দেবকে আমি মেন্টরিং করেছি, মানে ওর ডায়লগ ওকে দেখিয়ে দেওয়া, ওকে বলা। ইভেন আমরা যখন বিন্দাস করছি, বিন্দাসে একটা ডায়লগ বলছে সুমিত দা এই ডায়লগটা আমাকে একটুখানি বলো, আমরা সাইডে গিয়ে সেই ডায়লগটা ওকে বলেছিলাম যে এটা দেবের সাথে তোমার এটা কততম চ্যালেঞ্জ টু, দেবের সাথে এটা বোধহয় 18-19টা হয়েছে, 18-19টা। জিতের সঙ্গে ওরকমই হবে। দেবের সঙ্গে আমার খুব দুর্দান্ত বন্ডিং, ভীষণ বন্ডিং। আমি স্টেজে একটা ছোট্ট মজা করে একটু গালাগাল করি ওকে, দেব আর জিতকে। তো দেব সেটা তুমি আমায় গালাগাল করেছো এইসব। তো যাই হোক, এই হিরোদের এটা নিয়ে আর কি। তো এইটা খুব মজা করেছি আমরা। আসানসোলের শুটিং ছিল, প্রচণ্ড মজা আনন্দ করেছি। আবার যাব, এখনো খাদানের সেকেন্ড লট শুটিং বাকি আছে, আবার সেটা শুটিং করতে যাবো। খাদানটা অসাধারণ হবে আশা করছি, অসাধারণ হবে, মার্ভেলাস খরচা করে হচ্ছে। তো কমার্শিয়াল ছবি তুমি দেখো, খাদান মারাত্মক হিট হবে। তো তুমি বললে খাদানটা একটা হিট হতে চলেছে আমাদের, আমরা পেতে চলেছি একটা বহুদিন পর একটা ভালো কমার্শিয়াল ফিল্ম পেতে চলেছি। তো এই মুহূর্তে আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে তুফান রিলিজ করছে এবং সেখানে শাকিব খান আছেন। তো এসবিএ এবং ছবিটা মারকাটারি হিট হবে, মারকাটারি হিট হবে, তুমি দেখে নাও। মারাত্মক, মানে কত পয়সা তুলবে তুমি ভাবতে পারছো না। এখানে কেন কমার্শিয়াল ছবি হবে না? কমার্শিয়াল ছবি করো ভাই। আমি একটা রাজনীতি আমি আমার সঙ্গে দেখি, বুঝি, আমাকে বাদ দেওয়া হয়, এই রাজনীতিটা আমি বুঝি। আমার পেছনে কথা বলা হয়, এটা আমি বুঝি, এই রাজনীতিটা বুঝি। আমাকে কোথাও কাস্টিং করা হয়, এরকম আমি দেখেছি। একদম পরিষ্কার বলি, আমাকে কাস্টিং করা হয়েছে, ডিরেক্টর প্রডিউসার কাস্টিং করেছে। কোনো একজন সেখানকার কোনো একজন এইচআর সেখানে গেছেন, গিয়ে হয়েছেন যে তার সঙ্গে কোনো আলাপ নেই, তিনি আমার সঙ্গে কোনোদিন মিট করেননি। আমি কেমন ব্যক্তি তিনি জানেন না, কিচ্ছু জানেন না, এটা তিলেখচ্চোর। অথচ খোঁজ না, আমার মতো ইকো ফ্রেন্ডলি, মানে প্রোডাকশন ফ্রেন্ডলি একটাও নেই। আমার মতো আর্টিস্ট যেখানে বসতে দেবে বসবো, যা খেতে দেবে খাবো, কোনো খাওয়া নিয়ে ট্যান্ট্রাম নেই, কিচ্ছু নেই, কোনো কিছু নেই। আমার একটাই ছোট্ট ট্যান্ট্রাম, আউটডোরে গিয়ে ভাই আমি একা থাকবো, আমি একা একটা রুমে থাকবো, রুম পার্টনার নিতে পারি না। কারণ রুম পার্টনার থাকলে না, সে যদি ওই সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা দূষিত করে দেয় না, তাহলে আমি সেটা নিতে পারি না।
আমার এই একটা যন্ত্রণা, একটা ভয়ে আমি কোনো রুম পার্টনার নিতে আসি, দূষিত করলে তখন তো আমি বলতে পারছি এটা তারও রুম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম নিঃশ্বাস নিতে পারছি না, ঘরটা দূষিত হয়ে গেছে। তো সেই কারণে আমি রুম পার্টনার, বুঝতে পারছি। তো সেই কারণে আমার একটাই ট্যান্ট্রাম, ভাই আমাকে একটা ছোট্ট এসি, আমি এসি ছাড়া থাকতে পারি না, ছোট রুম দিয়ে এসি রুম দিয়ে একা দে। এটা নিয়ে ঝগড়া হয়ে গেছে আমার সঙ্গে, মানে বিভিন্ন জায়গায়। এবং একটি বড় হাউস, বিশাল হাউস, তারা প্রচুর ছবি করে, তাদের নিজের চ্যানেল আছে, বিরাট বিরাট ছবি করছে, আগামীতে একটা বড় কমার্শিয়াল ছবি করছে, সেও আমাকে বাদ দিয়ে দিয়েছে কারণ আমি একা রুম চাইছো। শেষ করব, তবে আজকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে প্রথম থেকেই সকাল সকাল থেকে আমার মাথায় একটুখানি টেনশন ছিল, কারণ আজকে আমি যার সাথে আড্ডাটা দিতে এসেছি সে তো আর কেউ নয়, সে একজন সাধারণ মানুষ নয়, সে একজন অসাধারণ মানুষ, কুখ্যাত মানুষ। তার অনস্ক্রিন আর কি ব্যাপারটা বলছি, একটু ভয়ে ছিলাম, বেশ ভয়ে ছিলাম। আমি আজকে যতটা হেসেছি, আমি আজকে যতটা ফ্র্যাঙ্কলি আড্ডা দিয়েছি, আমার মনে হয় না এই এতগুলো ইন্টারভিউ মানে যতগুলো করেছি সেখানে এতটা হেসেছি বলে। তার পুরো ক্রেডিট, তার পুরো কৃতিত্ব এই মানুষটার। এবং আজকে অন্যরকম ভাবে তোমাকে জানলাম। যারা এসছে, যারা আমার আজকের পর থেকে তোমার উপর ভয় আমার একদম চলে গেল। যারা এসছে আমার কাছে তাদেরই ভয় চলে গেছে, তারাই ভালোবেসেছে। তো আমরা শেষ করব তোমার একটা ডায়লগ দিয়ে, একটা জাঁদরেল একটা। আমার ডায়লগ হয় না গো, আমার নিজের কোনো ডায়লগ হয় না। আমার ডায়লগ মানে ধরো এটা কারারে, এ তো কচ্চি মাংস, এ ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই, পরে একদিন জমিয়ে ফিস্টি হয়েছে। তারপরে এরকম আমার ডায়লগ হয় ধরো মানে আমার কাছে মার্ডার করা সুপারি নিয়ে এসছে, রেট বলেছি, রেটটা কমাতে পারছি না, রেটটা একটু কমাতে বলছে, তাই পারবো না দাদা, বাজার খুব খারাপ আসলে, এই ধরুন স্টিলের দাম বেড়ে গেছে না, এখন চাকু 250-300, তবে ঘোড়া 5-6 যে যা পাচ্ছে দাম নিচ্ছে। তারপরে ধরুন এখন তো একটা বডি ফেলতে গেলে একটার বেশি দানা খরচা করা যায় না, পর্তায় পোষায় না। তারপরে পুলিশ, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, অফিস খরচা, ছেলেদের মজুরি, সবাইকে দিয়ে খুব একটা কিছু থাকে না, বাজার খুব খারাপ দাদা। খলনায়কদের হ্যাপা আছে কিন্তু। হ্যাঁ, তুমি একটু আমাদের দর্শকদের একটু থ্রেট দিয়ে দাও, ভয় পাইয়ে মাথায় ঢুকিয়ে দাও, যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের এই আড্ডা সেশন, প্রত্যেকটা আড্ডাকে যেন তারা শেয়ার করে। ভীষণ ভয় দেখিয়ে বলছি, আপনারা ভীষণ ভয় পেয়ে গেছেন, কাঁপছেন ভয়। সেই ভয় পেয়ে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আজকের আড্ডাটা যদি ভালো লাগে তাহলে এরকম আরও মজার 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 আড্ডা আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে অনেকবার, অনেক শিল্পীদের সঙ্গে। কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করলে আপনি জানতেই পারবেন না যে এই চ্যানেলটা আছে। সেই জন্য সাবস্ক্রাইব করুন, ভালোবাসুন, এর প্রেমে পড়ুন। আর যখনই আপনি ফাঁকা থাকবেন, কোনো বাসে যাচ্ছেন, কোনো ট্রেনে যাচ্ছেন, কোনো কেউ নেই, মনে খুব দুঃখ, চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, ক্লিক করুন, আপনার সামনে সুন্দর মজার ইন্টারভিউ দেখতে থাকুন আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।